দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে একদিন মায়ার শাশুড়ি চম্পা সে মায়ের কাছে গিয়ে বলতে থাকে, বৌমা, তুমি তোমার বাপের বাড়িতে যাও, আর তোমার বাপের বাড়িতে গিয়ে বলো আমার ছেলেকে যেন একটা গাড়ি দিয়ে দেয়। ওর কাজে যেতে আসতে অনেক অসুবিধা হয়। যদি গাড়িটা দেয় তাহলে একটু তাড়াতাড়ি যেতে আসতে পারবে। বুঝেছো বৌমা? আজকের বিকালে তুমি তোমার বাপের বাড়ি গিয়ে তোমার বাপের কাছে বলো। কিন্তু মা, আপনি এসব কী সব বলছেন? আমার বাবা যে এই সবে মাত্র কিছুদিন হয়েছে আমাকে বিয়ে দিল অনেক কষ্ট করে, 1,00,000 টাকা জোগাড় করে দিল। আর আপনি তো জানেন মা, আমার বাবা দিনমজুরের কাজ করে সংসার চালায় যেমন তেমন ভাবে। তাহলে এখন আমি আমার বাবাকে গিয়ে কি করে বলবো যে গাড়ি দেওয়ার কথা? আমার বাবা যে আর দিতে পারবে না মা, আমার বাবা তো অনেক গরিব। কেন বৌমা, তোমার বাবা দিন মজুরের কাজ করে বলে কি সে কিছুই দিতে পারবে না নাকি? দেখো না, আমাদের পাড়াতে মালতী আছে, আর সেই মালতীর ছেলের বিয়ে দিয়েছে। তার শ্বশুর যে একটা দিন মজুরে কাজ করে, কিন্তু তার শ্বশুর তাকে ভরিয়ে দিয়েছে। আর তোমরা বা কি দিয়েছো? তেমন তো কিছু দাওনি, সামান্য মাত্র 1,00,000 টাকা দিয়েই ছেড়ে দিয়েছো। কেন, তোমাদের কি কোনো দায়িত্ব বলে কিছু নেই নাকি? দুদিন পর তো আমার ছেলে চাকরি বাকরি করবে। দেখুন মা, আমার বাবা যে সত্যি গরিব, আমাদের কষ্টে সংসার চলে। তারা যদি এমনভাবে আমাকে দিতে থাকে, তারা যে পুরো নিঃস্ব হয়ে যাবে। এবার যে তাদেরকে পথে বসতে হবে মা। এমনটা করবেন না মা, এমনটা করবেন না। আপনার ছেলে চাকরি বাকরি করলে সেই টাকায় নয় একটা গাড়ি কিনে নেবে মা। তার মানে বৌমা, তাহলে তুমি তোমার বাপের কাছ থেকে একটা গাড়ি চাইবে না, তাই তো? ঠিক আছে, তোমাকে চাইতে হবে না। তোমার বাপের কাছে গিয়ে আমি নিজেই চেয়ে নেব, বুঝেছো? চম্পা সে এমনভাবে কথা বলে ওখান থেকে চলে যায়। মায়া অনেক চিন্তায় পড়ে যায়। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন মা, আমার যে অফিস যাওয়ার দেরি হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত আমাকে কিছু খেতে দেয়নি। এইবার যদি খেতে বসি তাহলে কি আমি অফিস যেতে আর পারবো? গেলেই তো বসের কাছে বকাবকি খাবো। কি বলিস রে খোকা, এখনো তোকে সেই মুখ পুরিটা খেতে দেয়নি? দাঁড়া, ওর আজকের মজা দেখাচ্ছি। কি হয়েছে না হয়েছে আজকের ওর ভালোভাবে জিজ্ঞাসা করব। এখনো পর্যন্ত তোকে কোনো কিছু খেতে দেয়নি, এইদিকে যে তোর অফিসে যেতে হবে। দাঁড়া দাঁড়া, আমি দেখছি বাবা। তারপর চম্পা সে রান্নাঘরে যায়। কি বৌমা, এখনো পর্যন্ত কি তোমার রান্না বান্না হলো না নাকি? আমার ছেলেটা তো খেয়ে দিয়ে অফিসে যাবে, তার তো দেরি হয়ে যাচ্ছে। তা তোমার কি কানে ঢোকে না? সেই কখন থেকে সে ভাত চাচ্ছে, এখনো পর্যন্ত তুমি তাকে কিছু খেতে দাওনি। তা সে কি খেয়ে যাবে শুনি দেখি? রান্না হলো না, এখনো হলো না? না না মা, রান্না বান্না সব কিছু হয়ে গেছে। আর আমি যাচ্ছিলাম খাবার নিয়ে, যে এবার তাকে গিয়ে খাবারটা দিয়ে দেব। কিন্তু মা, একটু রান্না বান্না করতে দেরি হয়ে গেছে, তাই একটু সময় লেগে গেল মা। আপনি একদম চিন্তা করবেন না, আপনি চলুন, আমি এক্ষুনি খাবারটা নিয়ে যাচ্ছি। থাক থাক বৌমা, তোমাকে আর কিছু করতে হবে না। দাও ভাতের থালাটা গিয়ে আমি দিয়ে আসছি আমার খোকাকে। তুমি যদি এই মুখ নিয়ে আবার তোমার ছেলের সামনে যাও, সে আবার অনেক রেগে যাবে। একে তো রান্না বান্না করতে তো দেরি করে ফেলেছো, তার উপর যদি তুমি এমনভাবে যাও তার মাথায় রাগ উঠে যাবে। আমার কাছে দাও, আমি যাই খাবারটা দিয়ে আসি। ঠিক আছে মা, তাহলে আপনি নিয়ে যান, এই নিন খাবার। তারপর চম্পা ভাতের থালা নিয়ে তার ছেলের সামনে গিয়ে বলতে থাকে, খোকারে, তোর বউয়ের কাছে আমি ভাত চাইতে গিয়েছি। তোর বউয়ের কি বড় বড় বুলি রে বাবা! ভাত চেয়েছি বলে কত রকম কথা শুনিয়ে দিল। কি যে বউ তোর কপালে জুটেছে, এবার যে আমার খুব ভয় হচ্ছে বাবা। তুই সুখী হতে পারবি কি পারবি না তা আমি ঠিক বলতে পারছি না রে বাবা। কেন মা, কি হয়েছে বলো তো? মায়া তোমাকে আবার কি কথা শোনালো? আমি তোর বউকে বললাম যে বৌমা ভাত দাও, খোকা যে অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। আমাকে বলল যে ওইসব আমি দিয়ে আসতে টিয়ে আসতে পারবো না, তোমার ছেলের যদি খেতে হয় তাহলে এখানে এসে খেতে বলো। এইসব কথা শুনিয়েছে রে বাবা। মা, মায়া তোমাকে এইসব কথা বলেছে? দাঁড়াও, এক্ষুনি ওর মজা দেখাচ্ছি, ওর মুখ ভেঙে দেব, এত বড় বড় কথা শিখেছে। শোন খোকা, তোকে ওখানে গিয়ে আবার মাথা গরম করতে হবে না, তুই তাড়াতাড়ি খেয়ে নে। এখন তুই যে অফিসে যাবি, আর এই সময় যদি মাথা গরম করে ঝগড়াঝাটি করিস তাহলে সারা দিন যে তোর খারাপ যাবে।
বাবা মাথা ঠান্ডা করে খাওয়া দাওয়া করে বাবা ভালোই ভালোই তুই অফিসে যা বাবা। তারপর খোকন খাওয়া দাওয়া করে অফিসে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। খোকন চলে যাওয়ার পর মায়া থালা বাসন মাজতে থাকে, আর তখন সেখানে তার শাশুড়ি মা এসে তাকে বলতে থাকে, বৌমা এখানে কি শুধু খালি থালা বাসন মাজলে হবে? তা সংসারের আর কাজগুলো কে করবে শুনি? এই যে জামা কাপড়গুলো আছে এগুলো পুকুর পাড় থেকে গিয়ে কেচে নিয়ে আসো সুন্দরভাবে, বুঝেছো? আচ্ছা ঠিক আছে মা, আপনি জামা কাপড়গুলো একটু রেখে দিন, আমি এক্ষুনি গিয়ে কাচাকুচি করে নিয়ে আসবো। ততক্ষণ থালা বাসনগুলো প্রায় মাজা হয়ে গেছে, এগুলো মেজে নিয়ে তারপর জামা কাপড়গুলো কেচে নিয়ে আসবো। আর শোনো বৌমা, পুকুর পাড়ে গিয়ে যেন আবার সবার কাছে গল্প জুড়ে দিও না, ঠিক আছে? যাবে মাথা নিচু করে আর মাথা নিচু করে চলে আসবে। পাড়ার কারোর সাথে কথা বলার কোনো দরকার নেই, বুঝেছো? তাড়াতাড়ি থালা বাসনগুলো মাজা শেষ করে জামা কাপড়গুলো কেচে নিয়ে আসো। ঠিক আছে মা, আপনি একদম চিন্তা করবেন না, আমি জামা কাপড়গুলো কেচে নিয়েই সঙ্গে সঙ্গে চলে আসবো, কারোর সাথে কোনো কথা বলবো না। তারপর মায়া সে এক এক করে তার সব কাজ সারতে থাকে। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। যত দিন যেতে থাকতো তত মায়ের শাশুড়ি মায়ের ওপর অত্যাচার বাড়িয়ে দিয়েছিল, তাকে দিয়ে সব কাজ করাতো এবং তাকে মারধরও করতো। তবে এমনভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন, মা এসব কি রান্না হয়েছে? তরকারিতে না আছে লবণ আর না আছে ঝাল, এমনভাবে তরকারি হলে মানুষ খাবে কি করে বলো তো দেখি? দেখ খোকা, এই সব কিছু রান্না বান্না তোর বউ করেছে, তা ভালোভাবে খেয়ে দেখ বাবা কেমন রান্না বান্না করে তোর বউ। তোর বউকে কিছু কথা বলতে গেলে শুধু তো আমাদের ওপর চোটপাট করে। তা দেখ একবার, কাজের বেলা তো অষ্ট নাম্বার, একটা যদি ঠিকঠাকভাবে রান্না বান্না করে মানুষকে খাইয়ে যদি একটু নাম কিনতে পারতো তবু না একটা হতো। আর দেখ দেখ বাবা, দেখ একবার তুই ভালো করে। দাঁড়াও মা, আজকের ওর মুখ ভেঙে দেব। সবসময় মুখে মুখে তর্ক করতে থাকে না, সবার বাড়ির কোনো একটা ভালোভাবে কাজ পারে না আর কথা বলতে থাকে বেশি বেশি। দাঁড়াও মা, ওর আজকের অবস্থা খারাপ করছি, মুখ একদম ভেঙে দেব। তারপর খোকন সে রেগে গিয়ে মায়ের কাছে গিয়ে মায়াকে মারধর করতে শুরু করে, তাকে খুব মারা মারে। আর এদিকে মায়া খুব কান্না কাঁদতে থাকে। তখন মায়ের বাবা মায়াকে ফোন করে। মায়া মা, কেমন আছিস রে মা? অনেকদিন হয়ে গেল তোর সাথে কোনো কথা হয়নি, তা বল মা কেমন আছিস রে? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। তুমি কেমন আছো বাবা? আর আমার ঠাকমা কেমন আছে বাবা? মায়া মা, তোর গলা শুনে মনে হচ্ছে তুই কাঁদছিস, কিছু হয়েছে মা? বল না মা, কেন কাঁদছিস? আর আমরা সবাই ভালো আছি রে মা। না না বাবা, সব কিছু ঠিকঠাক আছে, কোনো কিছু হয়নি। শুধু খালি তোমার জন্য মন খারাপ করছে, তাই জন্য তো আমার খুব কান্না পাচ্ছে বাবা। যদি তোমাকে দেখতে পেতাম কত না ভালো হতো। জানিস তো মা, আজকে তোর ঠাম্মা তোর পছন্দের ক্ষীর বানিয়েছে, তাই বললো যে একবার আমার দিদি ভাইটাকে ফোন করতে দেখি, তাই তোকে মা ফোন করেছি রে। যখন তোর দিদি এই ক্ষীর বানায় তখন যে তোর কথা খুব মনে পড়ে যায়, তুই যে ক্ষীর খেতে খুব ভালোবাসিস রে মা। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, তোমরা অনেক মজা করে ক্ষীর খাও। এবার যখন আমি তোমার কাছে যাব, দিদাকে বলো আমার জন্য ক্ষীর বানাতে। আচ্ছা শোনো বাবা, আমার একটু কাজ আছে, আমি আবার পরে তোমার সাথে কথা বলবো। মায়া লুকিয়ে যায় যে তার শ্বশুর বাড়ি থেকে তাকে খুব অত্যাচার করা হয়, তার বাবাকে কোনো ঘটনা বলে না। এমনভাবে দুদিন কেটে যায়। এখানে এখনো পর্যন্ত নবাবজাদিটা পড়ে পড়ে ঘুমাচ্ছে, আর সংসারের যে কাজগুলো আছে সেই কাজগুলো কে করবে তার কোনো ঠিক নেই। দাঁড়া, এর ঘুমের 12টা বাজিয়ে দিচ্ছি। খুব শান্তিতে ঘুম হয়েছে না, তো শান্তি আজকের অশান্তি বানিয়ে দেব। তারপর মায়ের শাশুড়ি চম্পা সে রেগে গিয়ে বাড়ি থেকে জল নিয়ে এসে মায়ের চোখে মুখে ছিটিয়ে দেয়। মা, আপনি এমনভাবে আমার চোখে মুখে জল দিলেন কেন? কি হয়েছে? আমি তো এখানে একটু শুয়েছিলাম, আর শরীরটা খারাপ ছিল, তাই জন্য একটু শুয়েছিলাম মা। কে রে নবাবের বেটি, তাই এরকমভাবে পড়ে পড়ে ঘুমালে কি আমি কি এমনি তোকে দেখতে থাকবো নাকি? সংসারের কাজগুলো আছে সেগুলো কে করবে শুনি? বাড়িতে একটুও জল নেই খাওয়ার মতো, তা জলটা কে আনবে? আমি আনবো নাকি? আমার তো বয়স হয়ে গেছে, আর তোকে এখানে বিয়ে দিয়ে এখানে কেন নিয়ে এসেছি? তোকে কি শুয়ে শুয়ে খাওয়ানোর জন্য নিয়ে এসেছি নাকি? না মা,
আমি সব কাজ করে দেব, কিন্তু আপনি তো আমাকে ডাকতে পারতেন। একে তো আমার শরীরটা খারাপ, তার উপর আপনি আমার চোখে মুখে জলও ছেটালেন। দেখ মুখ পুরি, আমি তোকে অনেকবার ডেকেছি ভালোভাবে, কিন্তু তুই কোনো সাড়া শব্দ দিসনি। তাই জন্য বাধ্য হয়ে তোর গায়ে জল দিয়েছি, বুঝেছিস? যা এক্ষুনি কুয়া থেকে জলগুলো নিয়ে আয় তো দেখি। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি জল এনে দিচ্ছি। তারপর মায়া সে জল আনতে চলে যায়, আর ঠিক তখনই মায়ের বাবা মায়ের বাড়িতে আসে। কিছুক্ষণের মধ্যে মায়া জল নিয়ে বাড়িতে চলে আসে। তখন তার শাশুড়ি মা তাকে বলতে থাকে, শোন মুখ পুরি, তোর বাবা এসেছে, আর তোর বাবা হচ্ছে ঘরের মধ্যে বসে আছে, বুঝেছিস? যা গিয়ে কথা বলে আসবি। আর আমরা যা তোর সাথে ব্যবহার করি এইগুলো যেন মুখ থেকে একদম না বেরোয়, আর মনে করে টাকাটা চাস, ঠিক আছে? আমার বাবা এসেছে? বাহ, অনেক দিন পর আমার বাবাকে আমি দেখব। সত্যি অনেক দিন হয়ে গেছে আমার বাবাকে আমি দেখিনি। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। শোন মুখ পুরি, অত খুশি হওয়ার কি আছে? এসেছে এসেছে, তোকে দেখতে এসেছে, একটু দেখা করবি আবার চলে যাবে, তা আবার কিসের খুশি? আর শোন মুখ পুরি, মনে করে তোর বাবার কাছ থেকে আমার ছেলের জন্য একটা গাড়ি চেয়ে নিস। অবশ্যই তোর বাবা দিতে পারবে। এতদিন বিয়ে হয়ে গেছে যখন, অবশ্যই তোর বাবা সব কিছু সামলে উঠেছে, বুঝেছিস? কিন্তু মা, আমার বাবা যে গরিব, সে গাড়ি কোথায় পাবে বলুন তো দেখি? আর আজকের আমার বাড়িতে এসেছে, আর এমনভাবে গাড়িটা কিভাবে চাইবো বলো তো মা? আমি জানতাম মুখ পুরি, তুই তোর বাবার কাছ থেকে কোনো দিনের জন্যই গাড়ি চাসবি না, কারণ তুই তোর বরের তো ভালো সহ্য করতে পারিস না। ঠিক আছে, আমি গিয়ে চেয়ে নেব। যা তুই গিয়ে কথা বল তোর বাবার সাথে। তারপর মায়া তার বাবার সাথে দেখা করার জন্য ঘরে যায়। মা রে, সেই কখন থেকে বসে আছি, ভাবছি তুই কখন আসবি। আর তোর শাশুড়ি মা বললো তুই নাকি জল আনতে গিয়েছিস, তাই জন্য তো একটু বসে আছি। তা বল মা, কেমন আছিস? আর এইসব কি দেখছি তোর মুখে চোখে? এমন দাগ কিসের বল তো দেখি, কি হয়েছে বল না মা? মানে না না বাবা, তেমন কিছু না। আমি না সেদিনকে পড়ে গেছিলাম, আর পড়ে যাওয়াতে এই সবগুলো একটুখানি চোট লেগেছে বাবা, তেমন কোনো কিছু না। আর আমরা সবাই খুব ভালো আছি বাবা। তুমি আর দিদা কেমন আছো বলো তো? দেখ মা, একটু দেখে শুনে তো হাঁটবি ভালোভাবে। এমন ভাবে যদি না দেখে হাঁটিস তাহলে কি বলতো, কত সুন্দর মুখে এমন ভাবে কেটে যাওয়ার দাগ হয়ে গেছে, যে ভালো লাগছে না মা। একটু দেখে শুনে কাজকর্ম করিস রে মা, কাজকর্ম করিস। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি অত চিন্তা করো না আমাকে নিয়ে, আমি দেখে শুনে কাজ করব। ওই দিন একটু মাথাটা ঘুরে পড়ে গেছিলাম, তাই জন্য তো এমনভাবে চোট লেগেছে বাবা। আমি কি করতে পারি বলো তো দেখি? আচ্ছা মা, শোন না, একদিন আয় তোর গরিব বাবার ঘরে। তোর দিদা যে তোর কথা সব সময় বলে রে, তোকে দেখলে সে খুব খুশি হবে রে মা। আর তখন সেখানে মায়ের শাশুড়ি চম্পা চলে আসে। শোনো দাদা, একটা কথা বলি, আমার ছেলের অফিসে যাতায়াত করতে অনেক সমস্যা হয়। এবার একটা ওকে গাড়ি কিনে দিন তো দেখি, যাতে ও তাড়াতাড়ি যেতে আসতে পারে, নতুবা খুব অসুবিধা হয় আমার ছেলের। আচ্ছা দিদি, তা গাড়ি কিনতে কেমন খরচা পড়বে? আমার ছেলে যে গাড়িটা চেয়েছে সে গাড়িটা কম করে 2 লাখ টাকা খরচা আছে, তা আপনি গাড়িটা কিনে পাঠিয়ে দেবেন, বুঝতে পেরেছেন? 2 লাখ টাকা? এত টাকা এখন কিভাবে দেব? কিছু মাস হলো মেয়েকে বিয়ে দিয়েছি এত কষ্ট করে, তার উপর আবার গাড়ি কেনা 2 লাখ টাকা। কিন্তু দিদি, আপনি চিন্তা করবেন না, আমি অবশ্যই জোগাড় করার চেষ্টা করব। দেখুন মশাই, অত জোগাড় করার চেষ্টা না, বলুন জোগাড় করে দিতে হবে, বুঝতে পেরেছেন তো? আর আপনাকে একটা কথা বলি, এই সব কিছু তো আপনার মেয়েরই তো পাবে, তাই না? আমরা কতদিন আর বাঁচবো? ওরা যদি একটু সুখে শান্তিতে থাকে তাতে ক্ষতি কি বলুন তো দেখি? আচ্ছা ঠিক আছে মায়া, আমি তাহলে আসি রে মা, আবার পরে আসবো তোর সাথে দেখা করতে। ঠিক আছে বাবা, তুমি সাবধানে যেও, আর গিয়ে কিন্তু আমাকে অবশ্যই একটা ফোন করে দিও, আর দিদাকে তুমি খেয়াল রেখো। তারপর মায়ার বাবা ওখান থেকে সে বাড়িতে যাওয়ার জন্য রওনাও দিয়ে দেয়। জানো তো মা, আজকে দেখলাম আমার মেয়েটার যেন কেমন একটা হয়ে গেছে।
আর ওর মুখে চোখে না মা কেমন যেন কেটে কেটে যাওয়ার দাগ দেখেছি। আমি ওকে জিজ্ঞাসা করলাম, ও বলল যে মাথা ঘুরে নাকি পড়ে গেছে, তাই চোট লেগেছে। দেখ ভোলা বাবা, আমাদের বাড়ির মেয়ে এখন সংসারী হয়ে গেছে, শ্বশুর বাড়িতে তার উপর যে সব দায়িত্ব আছে তাই হয়তো সামলাচ্ছে, তাই হয়তো পড়ে গিয়ে হয়তো চোট লেগে গেছে। তুই ওটা নিয়ে অত ভাবিস না তো। সে হলে হতেও পারে মা, কিন্তু জানো তো মা, আমি না খুব চিন্তায় আছি। আবার মায়া মায়ের শাশুড়ি যে আমাদের কাছে দাবি করেছে যে জামাইয়ের নাকি একটা গাড়ি দিতে হবে, 2 লাখ টাকা দাম। বলো মা, এবার আমরা 2 লাখ টাকার গাড়ি কি করে দেবো বলো তো? এবার যে অনেকটা সমস্যার মধ্যে পড়ে গেলাম। কি বলছিস রে ভোলা বাবা, দিনকে দিন তো ওদের চাহিদা বেড়েই যাচ্ছে। বিয়ের সময় পুরো 1 লাখ টাকা নিল, তারপর কিছুদিন না যেতে যেতে আবার গাড়ি চেয়ে বসলো 2 লাখ টাকার। এত টাকা আমরা কোথায় পাবো? আমরা যে গরিব মানুষ, আমাদের সংসার খুব কষ্টে চলে, দিন আনে তো দিন খাই। কিন্তু এমনভাবে যদি ওরা চাইতেই থাকে তাহলে আমরা কি করব বল তো দেখি। মা, তুমি এইসব নিয়ে এমন ভেবো না। আমাদের মেয়ে যে ওদের বাড়িতে আছে, আমি কিছু না কিছু একটা চেষ্টা অবশ্যই তো করবো মা। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। অন্যদিকে মায়া জল নিয়ে বাড়িতে ফিরছিল। রাস্তাতে একটা বউয়ের সাথে তার দেখা হয়ে যায়। তা ও দিদি, কেমন আছো গো? জল নিয়ে বাড়িতে ফিরছো? তা তোমাকে তো তেমন একটা দেখাই যায় না গো, তুমি কি বাড়ি থেকে বেরো না নাকি? না না দিদি, তেমন একটা বাড়ি থেকে সচরাচর বেরোতে পারি না। সংসারের কাজ এত, তাই সব করতে করতে সময় পাই না, তাই জল নেওয়ার সময় শুধু খালি বেরোই। তা একটা কথা বলি তোমাকে, তুমি বেরো না নাকি তোমাকে তোমার শাশুড়ি মা বেরোতে দেয় না? বলো তো দেখি সত্যি কথাটা। কারণ এই পাড়ার সবাই জানে তোমার শাশুড়ি মা কেমন। পাড়ায় তো কারোর সাথে কোনো সম্পর্ক রাখেনি, কারোর সাথে কোনো কথা বলেনি। আর তোমার বরটা হচ্ছে একটা বলদ, মায়ের কথা ওঠে আর বসে। না না দিদি, সত্যি কথা বলছি, সেরকম কোনো ব্যাপার না। আমি সত্যি সময় পাই না, তাই জন্য তো বেরোতে পারি না। তা বলো কেমন আছো? আর হ্যাঁ, একদিন আমাদের বাড়িতে এসো, বসে অনেক গল্প করব। না থাক থাক, তোমাদের বাড়িতে গিয়ে কোনো লাভ হবে না। তোমার শাশুড়ি মা যা রূপ দেখায়। তবে একটা কথা বলি, তুমি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছো। তোমাদের বাড়ি থেকে সবসময় চিৎকার চেঁচামেচির আওয়াজ আসে। আমরা সব কিছু বুঝি গো, ওরা যে তোমার ওপর খুব অত্যাচার করে, তাই না? তুমি গরিব বলে। এমন কথা শুনে মায়া অনেক অবাক হয়ে যায়। তারপর সে বলতে থাকে, কিন্তু দিদি, এইসব কথা তোমাদের কে বলেছে যে আমার শাশুড়ি মা আমাকে অত্যাচার করে? সে আর কে বলবে, কেউ বলেনি গো। আমরা পাড়ার সবাই জানি যে তোমার শাশুড়ি বর কেমন, আর তোমরা গরিব বলে তোমাদের উপর খুব অত্যাচার করে। আমরা সব কিছু শুনেছি গো। আর এমনিতে তোমাদের বাড়ি থেকে খুব চিৎকার চেঁচামেচির আওয়াজ আসে। কি আর বলবো দিদি, গরিব তো হয়েছি, কিন্তু গরিব হওয়া যে পাপ না। তা আমার কপালে যা আছে তাই হবে, আর কি বলতে পারি বলো তো দেখি। তবে দেখো নতুন বউ, একটা কথা বলি, সব সময় মুখ বন্ধ করে শুনলে তাহলে কিন্তু তারা পেয়ে বসে, ঠিক আছে? তুমি একদম মুখ বন্ধ করে শুনবে না। তুমি যদি না প্রতিবাদ করো তাহলে কিন্তু দিনকে দিন ওরা তোমার মাথায় চেপে বসবে। এইসব কথা শোনার পর মায়া তারপর বাড়িতে চলে যায়। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। অনেকদিন কেটে যাওয়ার পর মায়ের বাবা কোনো গাড়ি কিনে পাঠায়নি, তাই জন্য তার শাশুড়ি আর বর মিলে তাকে বলতে থাকে, এই মুখ পুরি, কতদিন হয়ে গেল তোর বাবা যে এখনো একটা গাড়ি কিনে পাঠালো না। তা আমাদের কথা কি কোনো কানে ঢোকেনি নাকি তোর বাবার? বল তো দেখি। দেখুন মা, বাবা হয়তো এতগুলো টাকা জোগাড় করতেই পারেনি, তাই জন্য হয়তো গাড়িটা কিনে দিতে পারছে না। যদি বাবার কাছে টাকা থাকতো অবশ্যই দিয়ে দিত গাড়িটা। মা, তুমি আমার কোন ভিখারির ঘরে যে বিয়ে দিলে কিছুই বুঝতে পারছি না। কোনো কিছু তো দিতেই পারছে না তারা, এমন ঘরে আমাকে কেন বিয়ে দিলেন বলুন তো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। কে ভিখারি সেটা ভালোভাবে দেখা যাচ্ছে। আমরা তো ভিখারির মতো আপনাদের কাছে তো হাত পাতিনি, কিন্তু তোমরা ভিখারির মতো বারবার আমার বাবার কাছে টাকা চাইছো, গাড়ি চাইছো। তাহলে বলো তো কে বড় ভিখারি? কি বললে বৌমা? তুমি আমাদেরকে ভিখারি বললে? দেখ খোকা দেখ, তোর বউয়ের কেমন মুখে মুখে বলি হয়েছে। আজকের আমাদের ভিখারি বলেছে, কাল মনে হয় আমাদের মারধর করে তো এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। দেখ খোকা দেখ, একবার ভালো করে দেখ। তোর যত বড় মুখ নয় তত বড় কথা।
দেখ আজকে তোর মুখ ভেঙে দেবো আমি। তারপর মা ছেলে মিলে মায়াকে খুব মারে। মারতে মারতে মায়া ওখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তারপর মায়ের শ্বশুরবাড়ির পাড়ার লোক একজন মায়ের বাবার কাছে ফোন করে সব ঘটনা খুলে বলে। ভোলা সবকিছু শোনার পর অনেক অবাক হয়ে যায়। তারপর সে তাড়াতাড়ি করে মায়ের শ্বশুরবাড়িতে চলে আসে। মা রে, তোর কি হয়ে গেল এমন ভাবে? এরা তোকে মেরে ফেলে দিয়েছে মা, মেরে ফেলে দিয়েছে। একটা বাবার কোল থেকে তার মেয়েকে কেড়ে নিল সারা জীবনের জন্য। মা রে, চোখ খোল মা, চোখ খোল মা। সব আমার দোষ রে মা, সব আমার দোষ। আমি যদি এই পশুদের কাছে তোকে বিয়ে না দিতাম তাহলে আজকের এই ঘটনা ঘটতো না রে মা, ঘটতো না কখনো। এমনভাবে ভোলা তার মেয়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে যায়। তারপর পাড়ার সবাই পুলিশের কাছে সব ঘটনা খুলে বলে। সব ঘটনা শুনে পুলিশ মা এবং ছেলেকে তুলে নিয়ে যায়। এই গল্প থেকে একটাই শিক্ষা পাওয়া যায়, এমন অনেক পরিবার আছে যারা নিজের স্বার্থসিদ্ধির জন্য অন্যের ঘরের মেয়েকে কখনো মেয়ে বলে মানে না, তাদের ওপর অত্যাচার করে তাদের জীবনটাই শেষ করে দেয়। তবে সবশেষে একটাই কথা বলবো, এমনভাবে বাড়ির বউয়ের উপর অত্যাচার না করে তার বাবা মায়ের কোলে তার সন্তানকে ফিরিয়ে দেওয়া উচিত।